প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য কতটা প্রস্তুত, কিংবা নির্বাচন কেন্দ্রিক জটিলতার পুরোপুরি অবসান হয়েছে কি থাকছে সামনের দিনের নির্বাচনের চ্যালেঞ্জ? এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর হাসানাত আলী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টা জানিয়েছেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা চাইছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে কিংবা রাজনীতির অন্দর মহলে তাকালে দেখতে পাই যে নির্বাচন নিয়ে কিন্তু এখনো বিভিন্ন শর্ত জুড়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের প্রস্তুতিটা আসলে কেমন? দেখেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক এবং এই মুহূর্তে যারা দেশ টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক এই অনুষ্ঠান দেখছেন। আমি তো মনে করি তফসিল ঘোষণা হওয়ার পরে এগুলা কিছুই থাকবে না। তফসিলটা গুরুত্বপূর্ণ। দেখেন, যখন লন্ডনে 2 নেতার মধ্যে বৈঠক হইল এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকমের একটি যখন যৌথ স্টেটমেন্ট আমরা দেখলাম বা প্রেস কনফারেন্স দেখলাম, তখনও কিন্তু এই কথাগুলোই আপনার এখানে একাধিকবার আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, ডেট ঘোষণা হবে তো, এরকম একটা শঙ্কার মধ্যে আমরা ছিলাম। ঘোষণা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া হবে না, এটা হবে না, ওটা হবে না। আপনি যেমনটি বলছেন যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুত কিনা, আজকেও আমি দেখছিলাম যে এনসিপি তারা বলছে যে যদি জাতীয় পরিষদ নির্বাচন হয়, গণপরিষদ, তাহলে ডিসেম্বরে ভোট হতো, আমার কোনো সমস্যা নেই, আমরা ভোট করব। তার মানে তারা প্রস্তুত। জামাত ইসলামের বক্তব্য একই। বিএনপি তো তারা তো নির্বাচন চাচ্ছে একেবারেই প্রথম থেকেই, যে একটি গণতান্ত্রিক সরকার, আজকে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে যে সমস্ত সংকটগুলো আস্তে আস্তে সমাধান না হয়ে সংকটের দিকে যাচ্ছে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, মব সৃষ্টির কথা বলেন, সেই বিষয়গুলো তো আছে। আজকেও দেখছিলাম একজন রাজনৈতিক নেতা, যদিও তিনি তার বিতর্কিত বক্তব্যের জন্য বহুলভাবে সমালোচিত, কিন্তু তার বাড়ির সামনে মাইক টাঙ্গিয়ে সেখানে জমায়েত হবে, নামাজ পড়া হবে এবং এক ধরনের উত্তেজনা সৃষ্টি হবে। এটা তো সামাজিক নিরাপত্তাকে দারুণভাবে ব্যাহত করে এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। না, এটা হওয়া উচিত না, এটা কাম্য নয়। কারণ এইরকম অনাচার থেকে মুক্ত হওয়ার জন্যই তো 18 বছর লড়াইটা করলো। আমার সন্তানরা রক্ত দিল, জীবন দিল। আপনি সমালোচনা করেন, তার বিচার চান, দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে, আমি সাধুবাদ জানাই যে অনেক আগে করলে আরও ভালো হতো। এ ধরনের লাগামহীন বক্তব্য, একটা বক্তব্যেরও তো একটা সীমা থাকা দরকার, যে জনগণ কি চায়, জনগণ কি চায় না, সেটা বিবেচনা না করে ওনার সাম্প্রতিক সময়ের বক্তব্য দলকেও ক্ষতিগ্রস্ত করেছে, আমি মনে করি ওনার মতো একজন রাজনীতিবিদকেও ক্ষতিগ্রস্ত করেছে। তো সেই জায়গা থেকে যদি সত্যি সত্যিই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, জাতি কিন্তু এক ধরনের স্বস্তি অনুভব করছে। প্রার্থীরা, আমি শামীম ভাই কালকে দেখলাম যে উনি রামপালে গেছেন ওনার নির্বাচনী এলাকায়, এবং প্রত্যেকটি দলই কিন্তু তারা যাচ্ছে। আপনি দেখেন, আজকে যদি আপনি নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে দেয়, শুধু তফসিলটা, যে ভোটের অথবা তফসিল ঘোষণা তো এখন করতে পারবে না, একটা রোড ম্যাপ যদি দেয়, নির্বাচনী রোড ম্যাপ, যে কবে তফসিল ঘোষণা হবে, কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, কবে খসড়া তালিকা হবে, কবে প্রার্থিতা জমা হবে, কবে প্রত্যাহার করা হবে, আপনি কাল থেকে এখানে টকশো করার লোক খুঁজে পাবেন না। শামীম ভাইকে কিন্তু টাকা দিয়েও আনতে পারবেন না। শামীম ভাই কিন্তু রামপালে থাকবে ভোট করার জন্য। 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, 18 বছর রাজনীতিবিদরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। 18টি বৎসরে এক ধরনের বিশাল বড় প্রার্থিতার জ্যাম তৈরি হয়েছে। এই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এনসিপি তো তরুণ বন্ধুরা মাত্র তৈরি হলো, তাদের দল সৃষ্টি হলো, এখনও নিবন্ধন হয়নি। অতএব নিবন্ধিত হলে তখন বলা যাবে যে তাদের সেখানে প্রতিদ্বন্দ্বিতাটা কতটুকু, কিন্তু ওনার দলের মধ্যে তো ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা আছে। তাহলে আপনি যেমন আশাবাদী হচ্ছেন, যারা ষড়যন্ত্রতন্ত্রে বিশ্বাস করে তারা কিন্তু এখনো বলছে যে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে। তাদের যুক্তি হচ্ছে সরকার প্রধান নির্বাচনের কথা বললেও তার ঘনিষ্ঠজনেরা ঘোষিত সময়ে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি এমনটি মনে করছি না। দেখেন, এইবার
এইবার যখন বর্ষপূর্তির দিনে 5ই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথমে ভাষণ দিলেন, তারপরে ভোটের একটি নির্বাচনের ঘোষণা দিলেন, এরপর থেকে এখন পর্যন্ত সরকারে বা সরকারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকজন ব্যক্তি নির্ধারিত সময়ে নির্বাচন হবে এরকমের নিশ্চয়তা দিয়ে আসছেন। এবং তার আলোকে আজকে আপনি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনীতে একটা ব্যাপক রদবদল হয়েছে, পদোন্নতি হয়েছে, আরও হবে, ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। দেখেন, আপনি যে কথাগুলো বলা হয় নির্বাচন না হওয়ার জন্য, যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হয়নি, লেভেল প্লেইং ঠিক হয়নি, আপনি লেভেল প্লেইং ঠিক হয়নি কথা বলছেন কি করে? কথা বলতে পারছেন তো? হ্যাঁ, আরও ভালো আমরা চাই, আরও নিরাপত্তা চাই, আরও নিশ্চয়তা চাই। আমরা চাই না যে নির্বাচন কমিশনের প্রধান কমিশনারের সামনে একজন নারী নেত্রী একজন পুরুষ দ্বারা লাঞ্ছিত হবে, আমরা সেটা চাই না। সেখানে কোনো হট্টগোল হোক, সেটা আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে সেগুলোকে নিয়ন্ত্রণ করুক, সেটা আমরা দেখতে চাই। তবে এই সমস্ত সংকটগুলো মোকাবেলা করেই আমাদের এই সংকট থেকে উত্তরণ পাবার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। এবং সেই নির্বাচন আয়োজনে যারা এখনও পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্র করছেন, তাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে বা সমূলে বিনাশ হয়ে যাবে যখন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন একটি রোড ম্যাপ বা একটা নির্বাচনী পথনকশা ঘোষণা করবে। তখন এগুলো আর ধোপে টিকবে না, মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব শামীমুর রহমান শামীম, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে স্বস্তি অনুভব করছেন কি, কিংবা নির্বাচন কেন্দ্রিক সকল সংশয় দূর হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানে যারা দেশ বিদেশে আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাই। আমার সাথে সহ-আলোচক একটু আগে বক্তব্য রেখেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হাসনাত আলী, আমি তাকেও ধন্যবাদ জানাই। আপনি অত্যন্ত সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। এই কারণেই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে সবাইকে নিয়ে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরিয়েট, তিনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। তিনি বারবারই বলেছেন যে আমি জাতিকে একটি ইতিহাস সেরা, ব্যতিক্রমধর্মী একটি নির্বাচন আমি উপহার দেব, যেটা কেউ সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। ইতিহাস সেরা নির্বাচনের কথা তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করা। এবং তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন নির্বাচিত প্রতিনিধিদের মাঝে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটাই হবে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল মাইল ফলক এই সরকার। সেইটা বক্তব্যে দেশবাসী আশান্বিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশার মানুষ উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। আমি মনে করি একটু হাসনাত ভাই বলেছেন দীর্ঘ 17 বছর এদেশের তরুণ প্রজন্মের প্রায় 4.25 কোটি ভোটার এবং দেশের 12 কোটি ভোটার, তাদের জীবনে তারা 17-18 বছর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। নির্বাচন কি জিনিস তারা উপলব্ধি করতে সক্ষম হয়নি। কারণ ফ্যাসিস্ট সরকার 17 বছর মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, সমস্ত অধিকার হরণ করে নিয়েছিল। একটি নীল নকশার, তামাশার, প্রহসনের পাতানো সাজানো নির্বাচন জাতিকে বলে। সেই আকাঙ্ক্ষা রয়েছে জনগণের সবচেয়ে প্রত্যাশা, সবচেয়ে বেশি প্রত্যাশা, আকাঙ্ক্ষা হলো তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু, অবাধ নির্বাচনে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করার সুযোগ। এটি জনগণের সবচেয়ে প্রত্যাশা। আপনি নির্বাচন না হলে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আনতে পারবেন না। একমাত্র পথ নির্বাচন। এবং সেটা করতে হলে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি যারা এই স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে সবাইকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো না কোনো কারণে, অজুহাতে যদি আপনি এই নির্বাচন পিছিয়ে দেন, আপনি দেশ ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতিভাবে দেশ, জনগণ বহুবিধ সংকট। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 26 ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়, তাও 1 বছর 7 মাস এই সরকারকে অতিক্রান্ত করতে হবে। পৃথিবীর ইতিহাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর যারাই দীর্ঘায়িত সময় পার করেছে তারা একটি সংকট তৈরি করেছে দেশের জন্য। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার টাইমে, অন্তর্বর্তীকালীন সরকার যে মেয়াদ,
এই সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতা হস্তান্তর করতে পারে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশের ইতিহাসে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যেমন স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার নাম, ডক্টর ইউনূসের নামও আমাদের জাতির ইতিহাসে একদম চিরদিনের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক তিনি তৈরি করে যাবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস। এর জন্য আমাদের শঙ্কা রয়েছে, সংকট রয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচন বিভিন্ন অজুহাতে পিছানোর চেষ্টা করছে। আমি মনে করি এটা হলো তাদের আত্মঘাতী প্রচেষ্টা হবে। এটা তারা কি নির্বাচন পেছানোর প্রচেষ্টা চালাচ্ছে? তাদের হয়তো শঙ্কা রয়েছে, তারা হয়তো আস্থা রাখতে পারছে না। আপনার তো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। অনেক হয়তো ভাবছে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তখন আবার হয়তো একটা সমস্যা হতে পারে। এটা তো চিন্তা করা উচিত না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি তো দীর্ঘ পথ পরিক্রমায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। এরা দুইজনেই আমাদের জাতীয় ইতিহাসে রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে ভূমিকা রেখেছে। গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা প্রসারে, উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়েছে দুজনেই গণতান্ত্রিক শাসন। তার উত্তরাধিকার জনাব তারেক রহমান সাহেব জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, আমি নির্বাচনের পর যারা নির্বাচিত হবে সমস্ত দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে জাতীয় সরকার গঠনের তিনি ঘোষণা দিয়েছেন। এটা তার মহানুভবতা, তার উদারতা, সহনশীলতা, সবাইকে মূল্যায়ন করে শেখ হাসিনা আজকে 17 বছর রাষ্ট্র পরিচালনায় যেভাবে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে দলীয়করণ করে, দুর্নীতি করে ধ্বংস করে গেছে, ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ ছাড়া এই বাংলাদেশকে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা আপনি বিনির্মাণ করতে পারবেন না। আজকে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছেন, নতুন গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। কারণ এতগুলো ছেলেরা, ছাত্ররা, আমাদের ছাত্র সমাজের অহংকার, গর্ব, আমাদের তরুণ ছাত্ররা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছে এই ফ্যাসিবাদের। তাদের রক্তের ঋণ তো আমাদের শোধ করতে হবে। আমরা যাতে বারবার বাধাগ্রস্ত না হয়। আমরা 54 বছরের স্বাধীনতার পথ অতিক্রান্ত করেছি, কিন্তু আমরা গণতন্ত্রের সুফল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এটার জন্য খালি রাজনৈতিক দলের ব্যর্থতা না, এদেশের জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে যারা দায়িত্ব পালন করেছেন তাদের চরম ব্যর্থতা রয়েছে। তার কারণে আজকে সামগ্রিকভাবে বাংলাদেশ আজকে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো বিকল্প নাই। আজকের যে বহুবিধ সংকট, অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের সংকট, কলকারখানা বন্ধ হয়ে গেছে, দেশের 31 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে বাংলাদেশের উপদেষ্টা সাহেব বলেছেন, অর্থ উপদেষ্টা, লিকুইডিটি মানি নেই, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ব্যাংকের সব লুট হয়ে বিদেশে পাচার হয়েছে। আপনি কি 17 বছরে যে অর্থ বিদেশে পাচার হয়েছে আমরা কি ফেরত আনতে পারছি? এই দেশটা দেউলিয়া হয়ে গেছে অর্থনীতি। শোষণ বঞ্চনার নতুন একটা ইতিহাস, কলঙ্কিত ইতিহাস এই আওয়ামী লীগ সরকার রচনা করে গেছে, ধ্বংস করে গেছে বাংলাদেশকে। এই বাংলাদেশকে বিনির্মাণ করা অত সহজ হবে না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, এই ধ্বংসস্তূপের উপর সবাইকে নিয়ে আমি রাষ্ট্র নির্মাণে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে, নানান পথ, নানান মত থাকবে, বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর বিকল্প সামনে কোনো পথ নেই। তার জন্য নির্বাচনের কোনো বিকল্প পথ সামনে খোলা নেই। নির্বাচিত সরকার তারাই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের আশা আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ, মুক্তিযুদ্ধের রক্তের ঋণ, 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। কারণ আমরা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারি। 14, 18, 24 নির্বাচন দেখে জনগণকে নির্বাচনমুখী না নির্বাচন বিমুখ? অবশ্যই নির্বাচনমুখী। আজকের প্রেক্ষাপটে মানুষ, আমি যেটা বলেছি আপনাকে, অধীর আগ্রহে মানুষ বসে রয়েছে। আমি বাগেরহাট থেকে কালকে রাত্রে আসছি, মানুষ শুধু অপেক্ষা করছে কখন ভোট হবে, কখন তাদের পছন্দ মতো মানুষকে ভোট দিয়ে স্থানীয় সমস্যাগুলো সমাধান করতে পারে, মানুষ উন্নয়ন, উৎপাদন এবং তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করে তাদের প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে, সেই অপেক্ষায় মানুষ রয়েছে। মানুষ তো চাচ্ছে
যে একটা পরিবর্তন, একটি গতানুগতিক যে আগে রাজনীতি ছিল সেই জায়গায় তো এখন বাংলাদেশ ফিরে যেতে পারবে না। সমস্ত রাজনৈতিক দলকে এখন এটাকে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। এটা তরুণ প্রজন্মের ছাত্ররাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে সেই পরিবর্তনটা কি হবে। গণমানুষের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, দেশপ্রেম, আত্মত্যাগের রাজনীতিকে আমাদের বিনির্মাণ করতে হবে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা শুরু করেছিলেন। সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির অভিমত কি হতে যাচ্ছে সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শামীমুর রহমান শামীম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কিনা এ নিয়ে একটা আলোচনা চলছে। এই বিষয়ে বিএনপির মতামত কি? এটি মাত্র নতুন এটা সংযোজন হয়েছে, আলোচনা আসছে ঐক্যমত্য কমিশন। এটা তো পলিটিক্যাল পার্টিরা অবশ্যই ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে জুলাই সনদের জন্য, প্রত্যেকটি রাজনৈতিক দল চুলচেরা বিশ্লেষণ করে তাদের মতামত পর্যালোচনা লিখিতভাবে জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সেখানে আলোচনা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আপনার যে জুলাই সনদটা আপনি করতে যাচ্ছেন, এই জুলাই সনদটা তো রাজনৈতিক দলগুলোর একটি দলিল, সমঝোতার দলিল। এই সমঝোতা দলিলটাকে আপনি কিভাবে আইনি প্রক্রিয়ায় বৈধভাবে সাংবিধানিকভাবে সুরক্ষা দেবেন সেটি নিয়ে আপনি আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। অন্য গণভোট হবে কিনা সেটা তো পলিটিক্যাল পার্টিরা তাদের মতামত দিয়ে ঠিক করবে। যারা পলিটিক্যাল পার্টিরা স্টেক হোল্ডার রয়েছে তাদের মতামতের প্রয়োজন রয়েছে এই প্রেক্ষাপটে। আর জুলাই সনদের যেটা আপনি বাস্তবায়ন করবেন সেটা সমস্ত রাজনৈতিক দলেরই একটি সমঝোতা দলিল। এই সমঝোতা দলিলটাকে আইনি প্রক্রিয়ায় বৈধভাবে সাংবিধানিকভাবে সুরক্ষা দেবেন কিভাবে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। বিএনপি তো সেটাই বলেছে বড় রাজনৈতিক দল হিসেবে। আমরা দেখছি যে জুলাই সনদের সমন্বিত খসড়া প্রসঙ্গে যেমনটি আসলে বিএনপির প্রতিক্রিয়া জানিয়েছে যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। সেই সঙ্গে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে অঙ্গীকারনামায় যে কথা বলা হয়েছে সেটাতেও আপত্তি জানিয়েছে বিএনপি। না, সেটার ব্যাপারে আমাদের মাননীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব তো এটা বলেছেনই। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটা সংবিধান রয়েছে, আমাদের রাষ্ট্র রয়েছে, আমাদের স্বাধীনতা রয়েছে। আমাদের জুলাই সনদের কিছু কিছু বিষয়ে আমাদের এমনটা হওয়া উচিত হবে না যেটা সেটা সংবিধানের ঊর্ধ্বে চলে যায়, উপরের স্থান চলে যায়। সেটা একটি খারাপ নজির হয়ে থাকবে আমাদের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সবারই জন্য। এটা হওয়া উচিত হবে না কখনো। সংবিধানের ঊর্ধ্বে তো কোনো সমঝোতা দলিল আপনার যেতে পারেন। অবশ্যই সংবিধানে পদদলিত করেছে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কাটাছেঁড়া করেছে গত 17 বছর আওয়ামী লীগ সরকার। এই সংশোধিত সংবিধানের মধ্যে আপনি এটা থেকে সন্নিবেশিত করতে গেলে আপনার ক্ষেত্রে সেটাকে আপনি বিতর্কিত হয়ে যাবে। অনেকগুলো বিষয় আসছে জুলাই সনদে যেগুলো আপনি যদি সংবিধানের উপরে স্থান দেন, আমাদের কাছে সেটা মনে হয়েছে, তাহলে তো সেটা বিতর্কিত হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর হাসানাত আলী, যেমনটি আসলে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। জুলাই সনদ দিয়ে বৈধতার প্রশ্ন তোলা যাবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে অনেক বিতর্ক দেখছি। দেখেন, আপনি যে জিনিসটি তৈরি করছেন সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এবং একটা জাতীয় প্রয়োজনের উপরে ভিত্তি করে, সেই প্রয়োজনটি যদি পরিবর্তিত হয়ে যায় এবং সেই পরিবর্তিত সময় যদি মনে করে বা যদি জাতি যদি প্রত্যাশা করে যে আরও পরিবর্তন দরকার বা এই পরিবর্তন যথেষ্ট নয়, নতুন করে আরও সংযোজন বিয়োজন হওয়া দরকার, সেগুলো তো হতেই পারে আলোচনার মধ্য দিয়ে। কিন্তু আপনি যদি কোনো একটি পথটাকে বন্ধ করে দেন যে এটা নিয়ে কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, আজকের প্রেক্ষাপটে দেখেন সংবিধান আমরা 71 সনে তৈরি করেছি, আজকে তো কেউ কেউ সংবিধান বাতিল করতে বলছে, আবার কেউ কেউ সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী, পরিমার্জন, পরিবর্ধন করে যুগোপযোগী করার কথা বলছে রাজনীতিবিদরাই। তাহলে আজকে যে সংবিধান আমরা পাইলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1 সাগর রক্তের বিনিময়ে, সেই সংবিধানের সময়ের প্রেক্ষাপটে আজকে দাবি করছে যে এই সংবিধানের সংযোজন, পরিমার্জন, বিয়োজন দরকার।
আজ থেকে 10 বছর পরে পরিবর্তিত পরিস্থিতির আলোকে, বিশ্ব রাজনীতির আলোকে, প্রযুক্তির পরিবর্তনের কারণে, মানুষের জীববৈচিত্র্যের কারণে যদি সেই প্রয়োজনীয়তা হয় নতুন করে আবারও সংবিধান নিয়ে ভাবার বা এই সনদের আরও আধুনিকায়ন করার যদি কোনো প্রয়োজন আসে, তাহলে সেটি নিয়ে প্রশ্ন তোলা যাবে না কেন? সেটি নিয়ে কথা বলা যাবে না কেন? সেটার সংশোধিত পরিমার্জিত রূপ সংযোজন করা যাবে না কেন? সেটি তো ভালো কোনো দিক নয়। দেখেন, আপনার মনে থাকবার কথা, বিগত সরকার যারা ভোট দিতে পারেনি, আপনি একটা প্রশ্ন করছিলেন যে মানুষ ভোটের জন্য নির্বাচনমুখী নাকি আসলে নির্বাচন বিমুখ। আমি 15 বছর ভোট দিতে পারিনি, তা আমার তো ইচ্ছা করে আমার ভোটটা আমি দিতে যাই। বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 14 সনে, ভোট দিতে যাওয়া লাগেনি, নিজের কেন্দ্রে যাওয়া লাগেনি বগুড়ায় ভোট দিতে। 18 সনে ভোট কেন্দ্রে যাব কোথায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকি রাজশাহীতে, নিজের এলাকায় মামলা, 1 নম্বর সন্ত্রাসী মামলার আসামি আমি, পালিয়ে বেড়াতে হয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারিনি। 24-এ একই কাহিনী। তাহলে আমাকে তো ইচ্ছা করে যে জীবনের এতটা পরে এসে যে নির্বাচন ছিল উৎসব মুখর, সেই নাগরদোলা, সেই উৎসব, সেই ক্যাম্পেইন, সেগুলো তো দেখতে চাই আমি। আমার ছেলের হাতটা ধরে, আমার মেয়ের হাতটা ধরে আমি দেখাতে যেতে চাই যে গত 18 বছর তোমরা ভোটটা দিতে পারোনি, চলো একটা উৎসব পরিবেশের যে উৎসব হচ্ছে সেই উৎসব আয়োজনের অংশ হওয়ার জন্য আমার মতো লক্ষ লক্ষ মানুষ, উনি বলেন 4.25 কোটি ভোটার, নতুন ভোটার ভোট দিতে পারেনি। তারা লড়াই করলো একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য, তারা সংগ্রাম করলো মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, তারা সংগ্রাম করলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। তাদের আগ্রহ আছে না? আগ্রহ আছে বলেই তো রাজনৈতিক দল তৈরি করেছে, আগ্রহ আছে বলেই তারা এলাকায় তো শোডাউন করতেছে, রোড মার্চ করছে, জনগণকে উদ্বুদ্ধ করছে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য। ভোটারদের প্রবল আগ্রহ, তাদের কাছে বিকল্প থাকবে কি? কেন বিকল্প থাকবে না? আপনি ধরেন বিএনপি আছে বৃহৎ দল হিসেবে, স্বতন্ত্র প্রার্থী আছে। বিএনপির কিন্তু বড় চ্যালেঞ্জ তার নিজের নেতাদেরকে আটকানো। কারণ কেন এটা আমি বলছি, স্বতন্ত্র প্রার্থীর ওই নির্বাচন তো আমরা আমি একটু বলি, আমি সেখানে একটা প্রতিদ্বন্দ্বী থাকলো। 2 নম্বর জামাতে ইসলাম, তারা 300 আসনে ইতিমধ্যেই বোধহয় অধিকাংশ আসনে নির্বাচন তাদের প্রার্থী ঘোষণা করেছে। একদিকে বলছে নির্বাচন হবে না, দাবি জানিয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দেখেন, যে বিষয়টি আলোচনার অংশ নয় সেই বিষয়টি আলোচনার অংশ করা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে বলে আমি অন্তত মনে করি না। ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা, সেই এজেন্ডাই নিম্নকক্ষে বা সংসদ যেটা বলি, সেখানে পিআর সিস্টেম নিয়ে তো কোনো এজেন্ডাই ছিল না। আপনি এজেন্ডাহীন একটা বিষয় 1 মাস ধরে আপনি আলোচনা করলেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছেন পিআর পদ্ধতি সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এটা তো জামায়াতে ইসলামী আশ্বস্ত হবে কি না, আমি বলছি যে এটা তো সংবিধানের প্রশ্ন পড়ে। আপনি যে 1 মাস ধরে দিনের পর দিন একেবারেই মানে কি বলবো, রাজনৈতিক দলগুলোর যে একটা পজিটিভ গেস্টার, আমি সত্যি আপ্লুত যে তারা অন্তত ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, বৈঠক করে, যুক্তি তর্ক দিয়ে তারা একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য কাজ করেছে। আমি সাধুবাদ জানাই। সেই জায়গায় যে ইস্যুটা এজেন্ডাভুক্ত না, সেই বিষয়টি নতুন করে এজেন্ডাভুক্ত করে আপনি যদি নির্বাচনের মাঠে যদি একটা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এজেন্ডাভুক্ত না থাকার পরেও তো আমরা দেখেছি যে উচ্চকক্ষে পিআর এর বিষয়ে মতামত দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ওখানে কিন্তু এজেন্ডা পিআর এর যে উচ্চকক্ষ কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা তো এজেন্ডা আছে, যে ওটার পদ্ধতিটা কি হবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের প্রধান নির্বাচনের পদ্ধতি কি হবে। নিম্নকক্ষের নির্বাচন নিয়ে কোনো এজেন্ডাই তো নাই, কোনো ইস্যুই তো নেই। 131টা যে শর্ট লিস্ট তৈরি করে রাজনৈতিক দলের কাছে যে মতামত চাওয়া হলো, তার মধ্যে যদি এটা নেই এবং ছিল না। বরং এটা যারা বলছেন, এই পিআর পদ্ধতির কুফল তো আমরা ইসরায়েলে দেখছি, পিআর পদ্ধতির নেপাল আমরা দেখছি। এবং কি হচ্ছে, কোনো সরকার স্থায়িত্ব স্থিতিশীল সরকার হচ্ছে না। এবং এর মধ্য দিয়ে যে সরকারটি হবে, সেই সরকার তো বছরে 3 বার ভাঙবে। উনি যে অর্থনীতির সংকটের কথা বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের সংকটের কথা বলবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সংকটের কথা বলবেন না, প্রশাসনের সংকটের কথা বলবেন না। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে যে একটা বিদ্যমান সংকট এবং স্থবিরতা বিরাজমান আছে, এই যে দলটি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা একটি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে তাদেরকে যেতে হবে। সহজ নয়,
অর্থনীতি কিন্তু এখনো একবারে স্থবির। কিন্তু ডক্টর হাসানাত আলী, এখন আমরা দেখছি যে জামায়াত কিন্তু তাদের নিজেদের দাবিতে অনড় অবস্থানে রয়েছে। অন্যদিকে আবার এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যেমনটি বলেছেন, সরকার কি গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে? যদি না নেয় তাহলে এটাকে নির্বাচনের প্রস্তুতি বলা যায় না। সরকার আসলে বুঝতে পারছে না যে গণপরিষদ নির্বাচন না হলে বাংলাদেশের কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। দেখেন, এটা তো এবারও কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, সরকার কি গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা? যদি না নেয় তাহলে এটাকে নির্বাচনের প্রস্তুতি বলা যায় না। সরকার আসলে বুঝতে পারছে না গণপরিষদ নির্বাচন না হলে বাংলাদেশের কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হওয়ার আগে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কিংবা সংশয় প্রকাশ করা হচ্ছে, তাহলে নির্বাচনের ভবিষ্যৎ। দেখেন, আমি একটু দুটা পার্ট আছে। একটা হলো যে কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গত 18 বছর ধরে এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্র মনা মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আপনারা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি পার্লামেন্টারি নির্বাচনের জন্য কথা বলেছি, আমরা লড়াই করেছি। প্রশ্ন হলো, সরকার যে প্রস্তুতির কথাটা বলছে সেটাও কিন্তু উনি স্পষ্ট করেছেন যে এই নির্বাচনটি হবে একটি সংসদীয় নির্বাচন, ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। অতএব এখানে বোধহয় কথা অত্যন্ত পরিষ্কার, এটা বোধহয় না বোঝার কথা না। 2 নম্বর কথা, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। যদি আবারও মৃত মানুষ যদি ভোট কেন্দ্রে এসে ভোট দেয়, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আবারও যদি তুমি আমি দামি মার্কা নির্বাচন হয়, প্রশ্ন উঠবে। আবারও যদি দিনের ভোট রাত্রেবেলা আইন শৃঙ্খলা বাহিনীরা কেটে নেয়, প্রশ্ন উঠবে। আবারও যদি কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করতে যেয়ে যদি অন্য দলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, বাধাগ্রস্ত হয়, প্রশ্ন উঠবে। যদি সেগুলো থেকে এই নির্বাচন মুক্ত হয় তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ আছে বলে অন্তত আমি মনে করি না। আর যদি এগুলো উপলক্ষ অনুসর্গ যদি থাকে তাহলে সামান্তা কেন, আপনি আমি সবাই আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, এর অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলব। ততক্ষণ পর্যন্ত তুলতে পারবো না যতক্ষণ পর্যন্ত এগুলো অনুপস্থিত থাকবে। এখন প্রশ্ন হলো যে জাতি রেডি আছে গণপরিষদ নির্বাচনের জন্য। আমি যদি 111-এর সরকারের কথা বলি, আমি এই নামটা কখনো শুনিনি রাজনীতির কাছ থেকে যে গণপরিষদ নির্বাচন করতে হবে। আমি 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর আন্দোলন, কত মানুষের আত্মত্যাগ, কত মানুষের জীবন, আয়না ঘর খুঁজে পাওয়া যায় না, ইলিয়াস আলী চৌধুরী আলমকে, কত ছাত্র বন্ধুদেরকে হত্যা করা হয়েছে, তাদের সন্তানরা এখনও রাজনৈতিক মঞ্চে যে কান্নাকাটি করে, সন্তান তার বাবাকে দেখতে চায়। আমি গণপরিষদের কথা শুনিনি। ইভেন 18 সনে যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন, তখনও তো ছিলাম তাদের পাশে, কাঁধে কাঁধ মিলিয়ে, অন্তত কণ্ঠ সৈনিক হিসাবে ছিলাম তাদের পাশে। আমি শুনিনি গণপরিষদের কথা। আমি 24-এ প্রত্যেকটা দিন যদি ফেসবুক আমার চেক করেন, আপনি প্রত্যেক দিনের কর্মকাণ্ড দেখতে পারবেন। সেই রাজশাহীর মতিহারের সবুজ চত্বরে আপনার এখানেও এসে কথা বলে গেছে, আমি শুনিনি। ততএব গোটা জাতি, আমি কি জাতির অংশের বাইরের কেউ? আপনি কি জাতির অংশের বাইরে কেউ? বাইরের কেউ নয়। তবে আমি যেটা মনে করি যে দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা পুনর্প্রবর্তন করার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমার ছাত্র বন্ধুদের যে ত্যাগ, তাদের যে কর্মকাণ্ড আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু প্রশ্ন হলো, জাতীয় নির্বাচন ব্যাহত হয় বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আগামী দিনের যে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, সেই সরকার দুর্বল সরকারে পরিণত হয়, এরকম সকল কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে। এবং যে রক্তঋণের কথা আমরা বলি, যে 24-এর চেতনার কথা বলি, সেই 24-এর চেতনার কিন্তু ছিল অন্যতম একটু চেতনা ছিল জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া। সেই বর্তমান সংবিধানকে মূল ভিত্তি ধরে এই সনদ এবং 24-এর যে চেতনা, এগুলাকে এক জায়গায় করার যে ঐক্যমত্য কমিশনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হবে এবং সেই প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। যে নির্বাচন অধ্যাপক ইউনূস স্যার বলেছেন যে সারা বিশ্বের মানুষ তারা মানে কি বলে একটা এক্সাম্পলারি ইতিহাসের সেরা নির্বাচন, সেই নির্বাচনের জন্য যে সরকার কাজ করছে এটি সফল হবে। ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলা হচ্ছে, ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? সরকারের সামনে বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি, আমাদের রাজনৈতিক দলগুলোকে কনফিডেন্সে নিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সবচেয়ে বড় সংকট হলো আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি। আমি মনে করি
আজকের যে নির্বাচন কমিশন একটি প্রস্তাব পাঠাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমাদের সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স না, তাদেরকে অধিকতর ক্ষমতা দিয়ে অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, জনগণের জালমাল আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি অধিকতর ক্ষমতা দিয়ে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর মতো মানুষের জালমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরবিও একটা সংশোধিত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠাচ্ছে। এই বিষয়ে আমি মনে করি এতে করে আমরা সেনাবাহিনী ফিল্ডে থাকলে, তাদের ক্ষমতা নিয়ে মোতায়েন থাকলে আমরা অনেকটা জনগণের নিরাপত্তা এবং পরিবেশ নিশ্চিত করে আমাদের পুলিশ, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, র্যাব সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে। নির্বাচনে যাকেই জনগণ ভোট দিক সেটাকে মেনে নিয়েই আপনাকে রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে। কোনো কারণে আপনি যদি গণপরিষদের নির্বাচনের কথা বলেন, পিআর সিস্টেমের কথা বলেন, হঠাৎ করে এগুলোর সাথে মানুষ অভ্যস্ত না, এগুলো দাবিও না জনগণের, এটা জানেও না মানুষ, বোঝেও না, সাধারণ মানুষ এটা যায় আসে না। আপনাকে তো প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ রয়েছে। শাহাবুদ্দিন সাহেবের সরকারের সামনে দেখেন আপনি যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার আসছে, চ্যালেঞ্জ হলো 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা ফিরে গেছে গণতান্ত্রিক সরকার হাতে। এই সরকারের ডক্টর ইউনূস সাহেব উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিকল্প কোনো পথ সামনে তার খোলা নাই, এই জাতির নাই, দেশবাসীর নাই। জনগণ প্রত্যাশা করছে কত দ্রুততম সময়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যেটা ভাই বলেছেন দামি আমি নির্বাচন জানো না, সত্যিকারে জনগণ স্বতঃস্ফূর্ত উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের জাতির ইতিহাসে একটি মহেন্দ্র খোরানের জন্ম দিবে। এবং সেই প্রতীক্ষায় দেশের 18 কোটি মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষায় সেই দিনটার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান। ডক্টর হাসনাত আলী, নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই ঘটনার বার্তা কি? একটি প্রশ্ন রাখতেই চাই, এতদিন আমরা দেখেছি যে জুলাই নিয়ে রাজনীতি করা হয়েছে, জুলাইয়ের কৃতিত্বের লড়াই আমরা দেখেছি, এখন কি আসলে জুলাইকে অস্বীকারের রাজনীতি শুরু হচ্ছে? দেখেন, জুলাইকে অস্বীকার করার রাজনীতি তো প্রথম দিন থেকেই শুরু হয়েছে, একদম প্রথম দিন থেকেই। প্রশ্নটি হলো যে আমেরিকায় যে আক্রমণ, এ ধরনের ফিজিক্যাল আক্রমণ এর আগেও কিন্তু হয়েছে। রাষ্ট্র হিসাবে আমেরিকায় যারা সভ্য জাতি হিসাবে যারা নিজেকে দাবি করে, সেই দেশের কিন্তু দায়িত্ব বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে মাহফুজ সাহেব মন্ত্রীর পদমর্যাদায় একজন উপদেষ্টা, বাংলাদেশ কনসুলার অফিসে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটার পরে আমরা আশা করেছিলাম, অন্তত আমি ব্যক্তিগতভাবে, যে দ্রুত সময়ের মধ্যে এই অপরাধীকে, আমরা বসে থেকে দেখছি ভিডিওতে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আমেরিকান সরকার নিয়ে আসবে। আমাদের দেশে যখন কিছু হয় তখন তারা এত সোচ্চার থাকে, তাহলে মাহফুজুল হক সাহেবের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কোনো কিছু যদি থেকে থাকে, দেশের প্রচলিত আইনে বিচার হতে পারে, এটা মোটেই কাম্য নয়। তবে একটা জিনিস আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলা ভাষাভাষী মানুষরা বা বাংলাদেশিরা যারা বিদেশে থাকেন, তাদের কর্মকাণ্ড, রাজনৈতিক ব্যানারে তাদের কর্মকাণ্ড কখনো কখনো আমরা যে একটি সভ্যত সুশিক্ষিত জাতি বা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি মানচিত্র বা মাথা উঁচু করা যে বাঙালি জাতি বা বাংলাদেশি জাতি, সেই জাতির মর্যাদা কিন্তু দারুণভাবে ক্ষুণ্ণ হয় এবং সেটি কিন্তু আমাদেরকে বহির্বিশ্বে ছোট করে। মনে রাখতে হবে, আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা আমেরিকায় লেখাপড়া করে। আজকের এই দৃশ্যটা কি মেসেজ যাবে যে এই বাংলা ভাষাভাষী মানুষরা তার দেশের একজন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত উপদেষ্টাকে সম্মান করে না, বরং তাকে অপমানিত করার জন্য ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। ঠিক একইভাবে আমরা দেখতাম রাজনৈতিক দলগুলো বিভিন্ন দেশে বিভিন্ন ব্যানারে এই কর্মকাণ্ড, এটা বোধহয় বাংলাদেশিরা আমরাই বোধহয় সবচেয়ে বেশি করি আর কি, অন্যদের কিন্তু সেইভাবে দেখা যায় না। তো সে জায়গায় থেকে আমি অনুরোধ করবো যে যারা এই কাজগুলো করছেন তারা যেন অতীত থেকে শিক্ষা নেন। কিন্তু ডক্টর হাসনাত আলী, এর আগে আমরা দেখেছি দেশের মাটিতে এমন ঘটনা ঘটেছে, জুলাই যোদ্ধারা কেন আসলে টার্গেট হচ্ছে, তারা আসলে কেন নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে? না, কারো জন্য খালি জুলাই বলবেন কেন? আমি তো আজকে বললাম যে একজন রাজনৈতিক নেতা তিনি তার বেফাস মন্তব্য করেছেন, হ্যাঁ মন্তব্য করেছেন,
সেখানে তার বাড়ির সামনে মাইক টাঙ্গিয়ে দেখছেন একজন আমার কন্যা তুল্য একজন মেয়ে, উনি ব্যঙ্গাত্মকভাবে ওনাকে আহ্বান জানাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? রাস্তার উপরে নামাজ পড়ানো হচ্ছে, এখানে পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে নামাজ পড়া যায় না। আমার দেশে তো সরকার আছে, এগুলো তো দেখা দরকার। আর এই জায়গাতে কিন্তু এখানেই না, আসিফ নজরুল স্যার যখন একবার গেছিলেন দেশের বাইরে, এ ধরনের ঘটনার সৃষ্টি হয়েছিল। আমাদের প্রধান প্রেস সচিব উনি লন্ডনে যখন গিয়েছিলেন তখন করা হয়েছিল। তো ওনারা যখন যান তখন এই ব্যবস্থাগুলো, যেখানে আমাদের তো দূতাবাস সেখানে আছেন, সেখানে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়, তাদের আরামায়েশ দেখা হয়, তারা এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন না কেন? আমি ওনার সাথে একমত যে এখনও প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে এবং বিভিন্ন জায়গায় এখনো বিগত সরকারের সুবিধাভোগীরা কিন্তু খুব দাপটের সাথে আছে, না বললেও তারা খুব সরব আছে, এইটুকু বলা যায়। অতএব যারা একটি ইতিহাসের উৎকৃষ্টতম নির্বাচন উপহার দেবেন ঘোষণা দিচ্ছেন, আমরাও সেটা দেখতে চাই, জাতি সেটা দেখতে চায়, তাদেরকে আরও সচেষ্ট হয়ে এই বিষয়গুলো কোথায় কোথায় এই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো চিহ্নিত করে কার্যকরী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে জনগণে এই আস্থাটা ফিরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যে আমি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবো, ভোট দিতে পারবো, ভোট দিয়ে বাড়িতে আসতে পারবো, নির্ভয়ে আমি ক্যাম্পেইন করতে পারবো, ক্যাম্পেইন করার পরে বাড়িতে ফিরে আসতে পারবো। নির্বাচন এলেই আমাদের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে, সহিংস হয়ে ওঠে। সেই পরিস্থিতিকে সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত? না, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে। আর উনি যেটা বললেন, দেখেন দীর্ঘদিন যাবত আমাদের সেনাবাহিনী কিন্তু মাঠে আছে, তাদেরকে শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স না থেকেও, যদিও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতাটা যদি ওনারা পুরোপুরিভাবে কার্যকরী করেন এবং যদি নির্বাচনী কলিন সময়ে বা নির্বাচন উত্তর সময়ে, পরবর্তী সময়ে যদি তারা যদি অ্যাক্টিভ ভূমিকাটা পালন করেন, তা আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়জয়ী, অধিকাংশ মানুষ, হাতে গোনা কয়েকজন সন্ত্রাসী দুষ্কৃতকারী। অতএব এদেরকে যদি আইনের আওতায় আনা যায় নির্মমভাবে, সেটা কি বিএনপি করে, সেটা কি জামাত করে, নাকি এনসিপি করে, কিছু চিহ্নিত না করে, বরং অপরাধীকে প্রকৃত অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা। পাশাপাশি শামীম ভাইদেরকেও একটা নিশ্চয়তা জাতিকে দিতে হবে যে তাদের দলের কোনো নেতা যদি দুষ্কৃতিকারী হয়, তাদের দলের কোনো নেতা যদি অন্যায়কারী হয়, বা জামাত ইসলামের কোনো কর্মী যদি মানুষকে ভয়ভীতি দেখায়, এনসিপির কেউ যদি অন্য কোনো অপরাধে জড়িত থাকে, তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনী আইনের আওতায় নিয়ে আসে, ওনারা অন্তত তাদের দলীয় অবস্থানের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে দাঁড়াবে, কিন্তু এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিপক্ষে দাঁড়িয়ে ভূমিকা পালন করবে। এই মেসেজটাও যদি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি মাঠে দেন, তাহলে কিন্তু ওই দলীয় দুষ্কৃতিকারীরা যারা উৎপেতে আছেন। শামীমুর রহমান শামীম, না, অবশ্যই আপনি দেখেছেন আমাদের জুলাই বিপ্লবের পর থেকে আমাদের যখন আইন শৃঙ্খলার এই পুলিশের বিশেষ করে 435টি থানা লুট হয়ে গেছে, বিধ্বস্ত অবস্থা, পুলিশ ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শিতা এবং তার কমিটমেন্ট, দেশ এবং জাতির প্রতি তার যে দায়বদ্ধতা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার জন্য তার যে প্রতিশ্রুতিবদ্ধতা রয়েছে, সেই দায়িত্ববোধ থেকে তিনি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন, খবরদার তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জালমাল, চার্চ, প্যাগোডা, মন্দির সব কিছু নিরাপত্তা দিবে এবং তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো সংঘাত না হয়, প্রাণহানি না হয়। আপনি জুলাই বিপ্লবের আগে খুনি হাসিনার সরকার সময় তোফায়েল আহমেদ, আপনার হলো মহাসচিব, তাদের সেক্রেটারি আবদুল কাদের, একাধিক মন্ত্রী পার্লামেন্টে বলেছেন, আপনারা দেখেছেন, চোর গলায় বলেছেন বিএনপি জামাত যদি হাসিনার পতন হয়, বিএনপি জামাত ক্ষমতায় আসে, 5 লাখ লোক এক রাতে মারা যাবে আর লক্ষ লক্ষ লোক দেশ থেকে পালিয়ে যাবে। আপনি কি সেটা দেখেছেন? কিন্তু শামীম রহমান, নিজ দলের নেতাকর্মীদের অপরাধ নিয়ন্ত্রণ করতে পারছে কি? অবশ্যই বিএনপি হাজার হাজার সাংগঠনিক ব্যবস্থা নিয়েও কিন্তু তৃণমূলকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত দক্ষতার সাথে, দূরদর্শিতার সাথে, প্রজ্ঞা, মেধা দিয়ে তিনি অনেক ত্যাগী নেতাকর্মী যারা রয়েছে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জেল খেটেছেন, সাজা খেটেছেন, গুলি খেয়েছেন, অনেকভাবে নির্যাতিত হয়েছেন, তাদেরকেও পর্যন্ত ছাড় দেননি। যারা এই ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী, নৈরাজ্য, সন্ত্রাসের সাথে জড়িত, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদেরকে চিহ্নিত করে 4000-এরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে আরো অনেককে।
সতর্ক করা হয়েছে। তারপরেও কেন তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে বিএনপি হিমশিম খেতে হচ্ছে? 30 সেকেন্ড ওনাকে সাপ্লিমেন্ট করি। আমি একটা কথা বলেন, বিএনপি কি রাষ্ট্রীয় ক্ষমতায়? তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী? শামীম ভাইয়ের সালাউদ্দিন সাহেব কি স্বরাষ্ট্রমন্ত্রী? সমস্যা হলো দল হিসেবে বিএনপির যা করার সেটি সর্বোচ্চ করছে বলেন তো আমি মনে করি। এই জায়গায় যদি নির্বাচিত যদি ক্ষমতায় যদি বিএনপি থাকতো, সেখানে যদি এই অপরাধীদেরকে আইনের আওতায় আনার কোনো উদ্যোগ গ্রহণ না করতো, তাহলে বোধহয় এই প্রশ্নটি করা যেত। কিন্তু ডক্টর হাসানাত আলী, তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীরা ধরে নিয়েছে রাজনীতি মানেই টাকা বানানোর মেশিন, রাজনীতি মানেই চাঁদাবাজি, রাজনীতি মানেই দখলদারি? গত 18 বছরে তো এই ধরনের একটি মিথ তো তৈরি করা হয়েছিল। তাহলে কি সেই লেগেসি এখন রাজনৈতিক দলগুলো বহন করে নিয়ে যাচ্ছে? আপনার এইটা কখনো পাবেন। আজকে যে শহীদরা, আমাদের ছাত্ররা, কমলমতি ছাত্ররা জীবন দিয়ে গেছে, এই যে 1800 থেকে 2000 ছাত্ররা, আমাদের ছাত্র সমাজ, গর্বিত অংশ আমাদের ছাত্র, তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একে একে মাত্র 17-18 দিনে তারা জীবন উৎসর্গ করে। কিন্তু সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটিও কিন্তু প্রশ্ন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একেবারে সময় নিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামীমুর রহমান শামীম, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসানাত আলী। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, তো শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সরি